দেবী তুলসী লাহিড়ী। স্থান সোনাবাগ ডাকবাংলোর বারান্দা। কাল সন্ধ্যা। ওই বাংলোতে রাত্রিবাসের জন্য উঠেছেন বুনিয়ার কয়লা খাদের ম্যানেজার নিতাইবাবু। বারান্দায় আরামকেদারায় গা এলিয়ে নিয়ে সিগারেট টানতে টানতে বিশ্রাম করছেন এবং বন্দুকটি নাড়াচাড়া করছেন। নিতাই। চৌকিদার নেপথ্য থেকে উত্তর এলো, যাচ্ছি সাহেব। অন্ধকার হয়ে এলো যে, আলো নিয়ে এসো। এক হাতে লণ্ঠন, অপরাধে একটা টাঙ্গি নিয়ে প্রবেশ করলো ডাকবাংলোর চৌকিদার গোবর্ধন। চেহারা শক্তপোক্ত, রং মিশ কালো। লণ্ঠনটি বারান্দায় রেখে ঘরের দিকে এগোতেই নিতাইবাবু বললেন, কি হে, কোথায় যাচ্ছ? গোবরা। আইগা কামরার বাতিটো জাইলে দিব। নিতাই। তাও ভালো, টাঙ্গি হাতে করে যেরকম রোয়াব করে চলছো। গোবরা লজ্জিত ভাবে। আইগা দেবী আইসেছেন, 4 দিনে 3 জনকে লিয়েছেন। কাইল সন্ধ্যার সময় হাই সাঁওতাল ঘরের একটু ছেলেটাকে টাইনে লিছেন। তা ওয়ারা শোরগোল কইরে ভালো টাঙ্গি কারে লিয়ে বিরাইল। জখমই ছেলেটাটো নিয়ে আজ হাজারিবাগ গেছে ওয়ারা। নিতাই। দেবীটিকে? গোবরা। বাঘ বটে, বাঘিন। নিতাই। ও তাই দেবী বলছো? তা বাঘিন জানলে কি করে? গোবরা। আইগা ডাক শুনে বুঝতে পারি যে ডাক ডাকছে এখন দেবতা 2-4 দিনে আসবেই। নিতাই। তা তো হলো, এখন আমাদের দেবতাটি যে এসে পৌঁছালো না, তার কি হবে? গোবরা। কে দেবতা বটে? নিতাই। আরে তোমাদের ছোট পুলিশ সাহেব, সন্ধ্যার আগেই পৌঁছে যাবেন কথা ছিল। গোবরা। কোনো কাজে ফাইসেছেন বটে? নিতাই। অত ফাইসেছেন, এখন খাওয়া দাওয়ার কি হবে? তিনি খাবার আনবেন কথা ছিল। গোবরা। হুজুর বললেন খাবেন নাই? নিতাই। তা তো বলেছিলাম, কিন্তু এখন কিছু খেতে তো হবে। মুরগি টুরগি কিছু জোগাড় করো। গোবরা। দিনে বললে সব হইতো আজ্ঞা, রাইত হয়ে গেল যে। নিতাই। লণ্ঠনটি নিয়ে টাঙ্গি কাঁধে করে বীর পদভরে চলে যাও। গোবরা। টিলা হইতে লাইমতে হবে যে, শালবনের ভিতর দিয়ে। নিতাই। এমন ভীমের মতো চেহারা, আর তুমি এমন ভীতু হে? গোবরা। জোয়ান কি হবে হুজুর, দেবতার সাথে পাইরবার জটি নাই যে কোথা হতে আইসা এক ঝাপটে পাটাসে দিবে। নিতাই। তা সারা রাত কি না খেয়ে থাকবো? গোবরা। আজ্ঞে বলবেন নাই হুজুর, দেখি ঘরে মুড়ি টুড়ি যদি কিছু থাকে। নিতাই। মুড়ি? ননসেন্স, এসব চলবে না, যাও ফুলকারির বন্দোবস্ত করো। না করো তো তোমার নামে রিপোর্ট করব। গোবরা। করুন গা কেনে, জান থাকলে বহুত চাকরি পাওয়া যাবে। নিতাইবাবু রেগে তার দিকে কটমুটিয়ে চেয়ে রইলেন। গোবরা সেটা লক্ষ্য করে দেখে বলল, গোবরা। হুজুর, অনেক কয়টো প্যাট চালাতে হয় যে, আপনি আপন যান বাইচলে। নিতাই রাগতভাবে। যা যা, কৈফিয়ত দিতে হবে না। গোবরা। আজ্ঞা, ছেইলা পুইলা বহু বিটি লিয়া 11টি। নিতাই। একটাও তো দেখলাম না। গোবরা। বিটি ছেলে লিয়ে কি এখানে থাকা যায়? সব ঘরেই ইয়েছে। নিতাই। বিটি ছেলেরা নিয়ে থাকা যাবে না কেন? গোবরা। কত রকমের সাহেব লোক সব আসা যাওয়া করছেন, মদ খাইছেন, কত রকম হুকুম করছেন। নিতাই। যা যা। গোবরা। মদে বেহুশ হইয়ে কত কাণ্ড করেন কি বলবো। ওই তোরা করছে, সাহেব আইলেন বুঝি? দূরছে দেখলো। নিতাই। সে গাড়িতে আসবে। গোবরা। ওই তো টর্চ বাতি মারছে, হাই দেখেন আজ্ঞা। নিতাই উঠে দাঁড়ালো এবং বাহিরের দিকে দেখতে লাগলো। নিতাই। কি কাণ্ড মিস ঘোষ, আমি 4টে থেকে ওয়েট করছি। খাকি পরা বন্দুক হাতে মিস্টার ঘোষ, সঙ্গে সুগ্রী নামে এক বাউরি মেয়ে। তার মাথায় হোল্ড অল, হাতে একটি টিফিন ক্যারিয়ার। ঘোষ। গাড়ি বিগড়েছে, বহু চেষ্টা করা গেল, শেষ পর্যন্ত ড্রাইভারকে রেখে চলে এলাম। যা শুকনি, এগুলো ঘরে নিয়ে যা।
নিতাই, টিফিন ক্যারিয়ার আছে তো কিছু? ঘোষ, স্ন্যাক আছে কিছু, তুমি খাবারের অর্ডার দাওনি? নিতাই, এখানে দেবীর আবির্ভাব হয়েছে, তোমার জন্য পথ চেয়েছিলুম, তাই অর্ডার দেওয়া হয়নি। এখন নাকি দেবীর দাপটে কিছু করা সম্ভব নয়। ঘোষ, ওই শুকনিও তাই বলছিল, লোক জোটান গেল না, নইলে গাড়ি এইখানে ঠেলে আনতাম। নিতাই, যা আছে খেয়ে তো নেই, পেট না ভরে। তখন চৌকিদার গোবর্ধনের ঘরের মুড়ির ট্যাগ ক্যাপচার করা যাবে। ঘোষ, এই চৌকিদার, টিফিন ক্যারিয়ার থেকে বের করে সব লাগাও একটা টিপয়ের ওপর, আমি হাত মুখ ধুয়ে নিই। চলো শুকনি, ওটা ঘরে রেখে দাও। আরে আলোই জ্বালেনি যে। গোবরা, এই দিচ্ছি হুজুর। বেগনে ঘরের ভিতরে গেল। মিস্টার ঘোষ ও শুকনি তারপর গেল। পরে ঘরে আলো জ্বলল। শুকনি ফিরে এলো, তারপরে এলো টিপে নিয়ে গোবর্ধন। নিতাই, এই মাঝান। শুকনি বাধা দিয়ে হাসি মুখে বলল, আমি বাউরি বটে, সাঁওতাল নই। নিতাই সুগঠিত তনুশ্রী লক্ষ্য করে, গরম পেরম দেখে আমি সাঁওতাল ভেবেছিলাম। গোবর্ধন কাজ করতে করতে চোখ বাঁকিয়ে চাইল। শুকনি নারী সুলভ সংকোচের সঙ্গে গায়ের কাপড় টেনে হাসি মুখে বলল, শুকনি, ই বাবা, সাঁওতাল কি এমন বাংলা বলতে পারে? উহারা বলতে গেলে বলবে সাঁওতাল অনুকরণ করে। মার তুদের মতো আমরা বাংলা বলতে নারী গে। যাত্রাভিনয়ের সূক্ষ্ম ক্রিয়া কত বিচিত্রভাবে মানুষের মনের ওপর প্রভাব বিস্তার করে তা দেখে নিতাইবাবু হেসে বললেন। নিতাই, তাতে হলো, এখন ঘরে যাবে কি করে? শুকনি, কেনে, রাস্তা দিয়ে চলে যাব, বেশি দূর লয় তো। তাই দেবী এসছে যে, ভয় করবে না? শুকনি, আসুক তো, অত ডর করলে চলে গরিবের। নিতাই, শুনছো গোবর্ধন? গোবরা, আইগা। নিতাই, সন্ধ্যা হতে না হতে তুমি তো টাঙ্গি নিয়ে ঘুরছো, আর এ বলছে অত ডর করলে চলে? গোবরা, ওবিটি ছেইলাটে ডান বটে। শুকনি রেগে গিয়ে, হু রিধের জ্বালাই বলছে সাহেব। গোবরা রুখে দাঁড়ায়, তবে বলবো সব কথা। শুকনি, বলগা তো, কতজনে কত বলছে, কথা বলতেই সবাই পারে, খাইতে দিতে না রে। গোবরা, কি বলবো হুজুর, এ বিটি ছেলেটারও স্বভাব ভালো লয়। শুকনি, হু রে। গোবরা, সাঙ্গা বসলি না কেনে, মরদ তো মরেছে 2 বছর। শুকনি, ছোট ছেলে দুটা, বুড়িটা কি খাবে, কে খাওয়াবে, সবাই অমনি নিতে খুঁজছে। যেদিন হয়েছে 4টা প্যাটের খোরাকি চাইলাতে মুরাদ নাই কারোর। গোবরা প্রায় পরাস্ত হয়ে, তুই তো সব জানিস। শুকনি, হরে জানি, সব জানি। বলে, যৌবন বড় দায়, এ চাই ও চাই, না পাইলে হায়, অমনি চললে যায়। গোবরা ধমক দিয়ে, দেখুন হুজুর কেমন বেহ্যা বটে, খবরদার ডাকবাংলোর আইলে ভালো হবে না বইলে দিচ্ছি। শুকনি, আমাকে সাহেব ডাইকা আনছেন, তবে আইসেছি। নিশার ভোজ ভেতর থেকে এলেন। ভোজ, গরম গরম গলার আওয়াজ পাচ্ছি। গোবরা ও শুকনি একসঙ্গে, দেখুন সাহেব, এই নষ্ট বিটি ছেলেটা, আপনি মাল নিয়ে আসতে বললেন, তাতেই আইলাম। ভোজ, আহ চুপ। শুকনি, কি বলছেন, বিচার কইরে বইলে দেন। ভোজ, আরে এই সাহেব খাদের ম্যানেজার, ওকে বলো। নিতাই, এই সাহেব পুলিশের কর্তা, ওকেই বলো। শুকনি ও গোবর, আজ্ঞা আমাকে বলছে, বেহায় নষ্ট বিটি ছেইলা সাহেবের সামনে আজ্ঞা এমন করছে। ঘোষ, আচ্ছা এখন থাম, ওসব বিচার পরে করা যাবে, এখন নাও এই টসটি নিয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। গোবরা, আমি পারবো না হুজুর। শুকনি, আমি একাই যাব সাহেব, কিছু হইলে আমাকে ঠেলে দিয়ে তো আগে পালাবে। নিতাই, তাই তো, আচ্ছা একটু দাঁড়াও, আমরা কিছু খেয়ে নিই, তারপর বন্দুক নিয়ে আমরাই পৌঁছে দেবো। শুকনি, দেবদেবী কেউ আমাকে লিবেক নাই হুজুর, আপনাকে লিয়ে 4টা অবল অবলাকে কে খাওয়াবেক? বিনীতভাবে, সাহেব আমাকে কিছু দিবে নাইগে। ঘোষ, চৌকিদার 4 আনা পয়সা দিয়ে দাও ওকে। শুকনি, 4 আনা আমি লিব লাই। ঘোষ, বটে, কত চাই? শুকনি, 2 টাকা হলেই হইতো। নিতাই, 2 টাকা? ঘোষ, ওই মোট তার মজুরি 2 টাকা। শুকনি, আমি তো আরও কাজ দিব
কাজ করে দিব বলেছি, 2 টাকা হইলে। বস, যা যা এখন ভাগ খেতে দে আমাকে, অন্য সময় আসিস। শুকনি, অন্য সময়? বস, হ্যাঁ অন্য সময়। চৌকিদার টর্চটা জেলে দেখাও। ও যাক। শুকনি, অন্য সময় আসবো তো? গোবরা, দেখুন হুজুর কেমন ঢ্যাটা বিডি ছেলে। শুকনি হাসি মুখে গোবর্ধনের মুখ ভেঙিয়ে বলল, শুকনি, যাচ্ছি বেহাই, আবার অন্য সময় আসবো, হুকুম দিয়া দিলেন হুজুর। আইসেতে এসে চলে গেল। নৈপথ্য থেকে গান শোনা গেল, বেহাই আমার কালকুহুলি, ও বেহাইকে ঘষে মেজে করব গলার মাদুলি, বেহাই আমার কালকুহরি। গানের সুর ক্রমে দূরে গেল। সাহেবেরা খেতে খেতে হাসি মুখে শুনল। নিতাই, মেয়েটার নাম কি চৌকিদার? গোবরা, শুকনি। ভোস, সুখ ওদের চারিদিকে। গোবরা, আইগা সে স্বপ্ন লয়, শুকুরবারে হয়েছে তাই সুখনি, মঙ্গলবারে হইলে মুংলি, বুধবারে বুধনি, এইসব। নিতাই, কিন্তু কীরকম বেপরোয়া চলে গেল অন্ধকারে শালবনের ভিতর দিয়ে। গোবরা, আইগা চাঁদ উঠল যে, এইটুকু মুখ আধারি রাইত। আর শুকনি বড় কঠিন বিটি ছাইলা বটে। ভোস, কঠিন? গোবরা, হুজুর কঠিন। উদিনকে কাবলি আগা সাহেবকে তাই ডেছিল। নিতাই, কাবুলিরা কি ওদের ধার দেয়? গোবরা, না আজ্ঞা, মাল কাটা, খাদে খাটা, ব্যাপারী হাট করা ইয়াদের দেয়, তবে শুকনি দেখতে ভালো তাতেই দিয়েছিল। নিতাইবাবু মিস্টার বোসকে দৃষ্টি বিনিময় করলেন। তারপরে যে তারা কইল্প শুকনি কঠিন বিটি ছেল্লা বটে। মুড়ি আনতে হবে হুজুর? নিতাই, না, আজ রাতটা এতেই চালিয়ে নেব, কাল তোমার রান্নার কেরামতি দেখা যাবে, কি বলো? ঘোষ, কাল কি করতে থাকবো? সকালে উঠে গাড়িটায় হাত লাগিয়ে ঠিক করে নেব। নিতাই, দেবী দেখে যাবে না? ঘোষ, দেবী? নিতাই, যিনি আবির্ভাব হয়ে রোজ একজন করে নিচ্ছেন, আজ রাতে যদি কিল হয় তবে কাল একটা চান্স না নিয়েই যাবে। ঘোষ, তুমিও যেমন এদের কথা বিশ্বাস করো। গোবরা, আইজ রাইতেই ডাক শুনেন লিবেন হুজুর, রোজ দিন আমরা শুনছি, ওই শুনুন কেনে দূরে কেউ ডাকছে, কান পেতে শোনে। নিতাই, সত্যিই তো। ঘোষ, ওইসব ফলস কেউ, 12 মাস ওরকম শোনা যায়। গোবর, আজ কাকেও লিবে, কাল সাঁওতালদের ছেলেটা মুখ হইতে ছুইটা গেল, আজ কি ভোগনা লিবেন? ঘোষ, গরু ছাগল মারেনি? গোবর্ধন, নামাকুলিতে 5/6 দিন আগে ধৈরেছিল, সবাই হুঁশিয়ার হইল, দিন থাকতেই সব ঘরে তুলছে, খালি মানুষ 3 জন লিয়েছেন, খাইতে পারেন নাই, তাতে পাইছেন আর মায়েরেছেন। নিতাই, খেলেন না কেন? গোবরা, শোরগোল হয়েছে, সব মানুষ হাতিয়ার নিয়ে আগাইছে যে। ঘোষ, তবে আজ রাতে দেখা পাওয়া যেতে পারে? গোবরা, দেখার কথা বলতে পারবো নাই, তবে ডাক শুনতে পাবেন আজ্ঞা। নিতাই, ব্যাস, আমার শব্দভেদী বান চালিয়ে দেব। নাও এখন এসব তুলে রাখো, কাল খুব সকালে চা চাই। গোবরা, টিপয় এ খাবার বাসন সরাতে। গোবরা, আমি হুজুর ভোর হইতে চা নিয়ে দিয়ে দিব। ঘরের ভিতরে ওই সব নিয়ে গেল। নিতাই, দেবী দর্শন হতে পারে, কি বলো? ঘোষ, বন্দুক দুটো বুলেট পুরে রেডি করে রাখি। উঠে ঘরে গেল। গোবরা বাহিরে এলো। গোবরা, তা হইলে ছুটির হুকুম দিয়ে দেন হুজুর, আমি এই গোসল ঘরের খিল দিয়েছি, ঘরে যাইয়া বসে নাইগা। নিতাই, কেন, দেবী এসে টেনে নেবেন? গোবর, ঠাট্টা লয় কো, সব পারে ওয়ারা। ঘোষ ছুটে বুলেট ও বন্দুক নিয়ে বাহিরে এলো। নিতাই, ওই তো দেবী পূজার উপাচার এসে গেল, তুমি যাও। ঘোষ, খাবার জল রাখা আছে তো? গোবরা, ঠিক আছে হুজুর, রাইতে ঘর হইতে বাইরে বেড়াইবেন না, আর বাতিটো জ্বালা রইতে দিবেন, আর ঘরে বাইরে বসলে হয়তো হুজুর। ঘোষ, বন্দুক গুলি পুড়িয়ে তুমি গিয়ে নিশ্চিত হয়ে শুয়ে পড়ো, আমরা দেবী দর্শনে আশায় রইলাম। ভক্তিভরে হাত জোর করে প্রণাম করে গোবর্ধন চলে গেল। নিতাই, অতিভক্তি। ঘোষ, ডাকবাংলো চৌকিদার অনেক রকম যজমান। নিতাই, তাই পরিবার নিয়ে থাকে না, তাই এমন নির্জন জায়গায় চারিদিকে জন্তু জানোয়ার আর জঙ্গলি মানুষ, পরিবেশের প্রভাবে অনেক মানুষের আদিম মনটা জেগে ওঠে। ঘোষ, আমারও জাগছে নাকি? নিতাই, জেগেছে তোমার, তাই ওই ছুরিকে জুটিয়ে এনেছো? ঘোষ, ওর কণ্ঠবার লক্ষ্য করে দেখেছি, ঘষে মেজে সাধনা করে
সাজান স্বরূপে রূপ বড্ড একঘেয়ে হয়েছে। নিতাই বিদ্রুপের ভঙ্গিতে হেসে, নিত্য পোলা কর্মাহার বলো ভালো লাগে কাহার। প্রত্যাহ উর্বশী দেখে তাতেও মন আর টলে না। ঘোষ হেসে, যা বলেছ, এখন চলো ঘরে গিয়ে শুয়ে পড়া যাক। নিতাই, চমৎকার জ্যোৎস্না উঠেছে, বসো না একটু, দেবী দর্শন যদি হয়। ঘোষ, পাগল, আজ রাতে যদি কোনো কিল হয় তখন কাল চেষ্টা করা যাবে। নিতাই, ওই শাল গাছগুলোর তলায় তলায় আলো ছায়ার খোলাটা দেখতে বেশ ভালো লাগছে। ঘোষ, তোমার আদিম মন জাগছে নিতাই, লক্ষণ ভালো নয়। নিতাই, আর একটু বসো না। ঘোষ, লং জার্নি, কার নিয়ে হাঙ্গামা, রাত জাগা আজ সম্ভব নয়, কাল দেখা যাবে, চলো। ওরা উঠে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মাঝে মাঝে দূরে কেউ ডাকে, কুকুরের কান্না আর একঘেয়ে ঝিঝির ডাক ওই নির্জন পরিবেশে নিস্তব্ধতা ভঙ্গ করতে লাগলো। একটু পরে শুকনি এসে চৌকিদারের ঘরের দিকে বেশ করে চেয়ে দেখে বারান্দায় উঠল। তারপর পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খড়খড়ির ওপর আঙ্গুল দিয়ে অল্প অল্প শব্দ করতে লাগলো। ভেতরে সাড়া পেয়ে সে সরে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। ভেতরে খুটখাট শব্দ ও ফিসফিস করে কথা শুনে তার মুখ হাসিতে ভরে গেল। পাশে জানলায় খড়খড়ি ফাঁক হতে সেদিকে চেয়ে দেখে হাসি মুখ দেহ থেকে কাপড়ের আঁচল সরিয়ে নিয়ে আঁচলটা জানলার দিকে ছুড়ে দিয়ে টেনে নিল। দুম করে বন্দুকের গুলি হলো। শুকনি খিলখিল করে হেসে উঠল। ঈষৎ উচ্চকণ্ঠে বলল, শুকনি, আসতে বললে এখন গুলি করছো সাহেব? দরজা খুলে ওরা বন্দুক হাতে বেরিয়ে এলো। শুকনিকে দেখে রাগতভাবে বোস বলল, ভোস, হারামজাদি, তুই পাগল না খেপা? শুকনি হেসে, খেপি বটে। নিতাই, কি খাড়া উঠ, গুলি লাগলে কি কাণ্ড হতো বল। ঘোষ, এত রাতে কি করতে এসেছিস? শুকনি বিব্রতভাবে, আসতে বললেন আপনি। বোস, কি আমি আসতে বলেছি? শুকনি, বললেন অন্য সময় আসিস। গোবর্ধন লণ্ঠন নিয়ে টাঙি হাতে এলো। গোবরা, কি হয়েছে হুজুর, গুলির আওয়াজ কেন? নিতাই, এই রাস্কেল মেয়ে মানুষ এসে বারান্দায় ঘোরাঘুরি করছে, শব্দ পেয়ে আমরা বাঘ মনে করে। গোবরা, বড়া নষ্ট বিটি ছেল্লা, গুলি খাইতে তো ঠিক হইতো। শুকনি, হ্যাঁ রে। গোবরা, কেন আইছিস তুই? শুকনি, আসতে বলেছে তাতে আসতেছি। গোবরা, ভাঙচাইয়া, আসতে বলেছে। শুকনি, টাকা দিবে বলেছে। গোবরা, টাকা লিতে? বিহানে আইলে কি হইতো? শুকনি, বিহানে আসতে বলে নাই, অন্য সময় আসতে বলছে। নিতাই, কি ডেঞ্জারাস মেয়ে দেখো। বোস, সত্যি ডেঞ্জারাস, তোর ভয় ডর কিছু নেই? গোবরা, রাইট চড়া ডাইনি বটে। ঘোষ, যাক, ভুল আমার হয়েছে, সকাল টাকা নিতে এলে অমনি মালপত্রগুলো ওকে দিয়েই গাড়িতে নিয়ে যাব ভেবে। নিতাই, বিদায় কর। ঘোষ ঘরের ভেতরে গেল। সাধে কি বলে ছোট জাত, লজ্জা সরম মান অপমান কিছু বোধ হয় নেই। শুকনি, আমার মতো হইতেন তো আপনাদেরও ওইসব থাকতো নাই। নিতাই, কি? শুকনি, বাবু, একা বিটি ছেইল্লা 4টা প্যাট খোরাকি চালাতে হয়। নিতাই, খেটে খেতে পারিস না? শুকনি, খাদে কামিনের কাজ করি তো। নিতাই, তবে? শুকনি, 70 টাকা হপ্তা। নিতাই, সপ্তাহে চলে ডাল তো পাস? শুকনি, খালি চাল ডাল হইলে হবে? আনাজপাতি, নুন তেল, কাপড় চোপড় ছেইলা গুলার পিরান নাই? বুড়ি হপ্তায় 8 আনার বিড়ি খায়। বাবুরও যে একটা ম্যাচবাতি গেল 1 টাকা। এইবার পোষ পড়বে, একদিন পিঠা দিতে পারি না ছেলেদের, ওয়ারা কোথা পাবে? মা বটি তো আমাকেই দিতে হবে। ঘোষ এলেন, হাতে মানিব্যাগ, একটু আধুলি বের করে দিয়ে বললেন, ঘোষ, এই নে 8 আনা নিয়ে যা। শুকনি, সাহেব 2 টাকা দেন। নিতাই, এদের পেট কেউ ভরাতে পারবে না, একটা মোট এনে 2 টাকা চাইলে লজ্জা করে না তোর? শুকনি, তাতে তো রাইতে আইলাম। নিতাই, রাইতে আইলাম, দিও না আর 1 পয়সাও দিতে হয় নে, না হয় চলে যা। শুকনি, আমি বুড়িকে বলছি আজ সে কি কাল ভাগা কিনবো। ঘোষ, কি কিনবি? গোবরা, আইগা পাঠার ভাগা। নিতাই, দেখ কি লালচো, এদেরও সবার ওই রকম, লোভের শেষ নেই। শুকনি, বাবু, মাইনতে নারী যে, বুড়ি বলে আমাকে ভালো মন্দ খাইতে দিতে হবে, আমি বলি কোথা পাবো মা? ও তখন বলে, যখন ছুটছিলি তখন পিঠা দে, গুড়ি দে, মাছ দে বললা কাম দিস, তখন আমি কোথা পাবো তা ভাবেছিস? এখন তুই কোথা পাবি আমি কেন ভাববো বল? একে বুড়ি অবুঝ, তার ওপর 2টা অবুঝ ছেইলা,
আমি কি করব? গোবরা, তা ধার করগা কেনে? ভালো মানুষ পাইয়া সাহেবের কাছে জুলুম করতে 2 টাকা নিবি? শুকনি, ধার কইরে তো মইরেছি হুজুর, সুদ দিচ্ছি 2 টাকা মাসে। ঘোষ, এই নে 1 টাকা নিয়ে যা। শুকনি, হুজুর আপনি কত টাকা কামাইছেন? 1 টাকায় কি হবে আপনার? একটা দিন তো ছেলেগুলোকে খুশি হইয়া হাসতে দেখি, একটা দিন তো বুড়ির আলগা শোনা বন্ধ হোক। গাইল, কি বলবো সাহেব, ছেলেগুলাকে বাঁচাবে, বুড়িটা জীবন ভয় খাটতেছে, আইজি না খাইয়া মরবেক তাতেই, তা না হইলে বিভাগী হইয়ে ঘর ছাইরা চলে যাইতাম। গলার স্বর গাঢ় হয়ে এলো। ঘোষ, আচ্ছা এই নে 2 টাকা। টাকা দিলেন। গোবর্ধন, চলো তো লণ্ঠন নিয়ে ওকে শালবনটা পার করে দিয়ে আসি। শুকনি হাসি মুখে, লণ্ঠন কি হবে হুজুর? ভগবান চাঁদের আলো দিয়েছেন, সে সকলকে সব সমান দেয়, ছুট বড় তার কাছে নাই। যাচ্ছি, আমার হাতে ইটো আছে। ছুরি দেখিয়ে দিল। শুকনি চলে গেল। ঘোষ, কি নিতাই একেবারে গুম হয়ে গেল যে? নিতাই, ভোগা দিয়ে 2 টাকা নিল তাই দেখলাম। ওরা মিছে কথা বলার ওস্তাদ, কুলিদের কাঁদুনি হরদম শুনছি তো। গোবরা, তা আমি যাচ্ছি হুজুর। ঘোষ, আচ্ছা যাও। গোবর্ধন চলে গেল। নিতাই পুলিশের চাকরি এতদিন করে এটুকু বেশ ভালো করে বুঝেছি যে সুরুচি, সুনীতি, আদর্শবান সব কিছু নির্ভর করে আর্থিক সচ্ছলতার ওপর। ব্রন ক্রিমিনাল খুব কম। ইকোনমিক প্রেশিওরে লড়তে লড়তে হয়রান হয়ে শেষে অমানুষ হয়। দূরে আর্তনাদ ও গর্জন শুনে ওরা চমকে উঠল। কি হলো নিতাই? মেয়েটাকে বাগে ধরলো নাকি? ভোস, চলো তো। ভোস এগোলেন বন্দুক নিয়ে। নিতাই, গোবর্ধন আলো নিয়ে এসো তো। নিতাই বাবু বন্দুক নিয়ে চলে গেলেন। আলো নিয়ে টাঙিয়ে হাতে গোবর্ধন এলো। শব্দ সেও শুনছে, তাই বুঝতে পেরেছে যে শুকনি দেবীর হাতে পড়েছে। উত্তেজনায় মাথার বারান্দা থেকে নেমে তারপর সে আবার পিছিয়ে এলো ও আলোটি রেখে টাঙিটা বাগিয়ে নিয়ে উবু হয়ে বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলো। দূরে দুমদুম করে 2 বার বন্দুক শব্দ হলো। গোবর্ধন তড়াক করে উঠে খানিকটা এগিয়ে গিয়ে ফিরে এলো। ওরা উচ্চস্বরে ডাকতে লাগলো, চৌকিদার। অক্ষতা টাঙি ঝাঁপিয়ে ধরে বা হাতে লণ্ঠনটি নিয়ে গোবর্ধন এগিয়ে গেল। নিতাইবাবু ও ঘোষ ধরাধরি করে রক্তাক্ত শুকনিকে নিয়ে এলেন। ওকে মাটিতে শুইয়ে দেওয়া হলো। ঘোষ, ঘরে নিয়ে গেলেই হতো। নিতাই, সেন্সলেস হয়ে গেছে, ওপেন আই ভালো। ঘোষ, এইখানের ফার্স্ট এইড এই যতটুকু সম্ভব দেওয়া যাক। নিতাই, কি করা যাবে? গাড়ি তো অচল। ঘোষ, আছে কিছু সঙ্গে। নিতাই, আই ডাউন থাকতে পারে দেখি, এ জামা কাপড় সব গেছে রক্তে নষ্ট হয়ে। নিতাইবাবু ভেতরে গেলেন। ঘোষ অস্থির হয়ে 2 বার ঘুরে একটু এগিয়ে গিয়ে ডাকলেন, গোবর্ধন। নৈপথ্য থেকে আইলেম হুজুর বলে সে ছুটতে এলো। ঘোষ, কি করছিলে ওইখানে? গোবর্ধন, আজ্ঞা বাঘটে মাইরেছে তাই তার কটা মোচ লিয়ে আইলাম, বড় ওষুধ হয়। ঘোষ, এই তোমার মোচ নেবার সময় হলো, মেয়েটা মোড়ে। গোবরা, অনেক লোক আইসা গেল, ওরা সব মোচ ছিঁড়ে নিবে। ঘোষ, ধ্যাত তেরি, মোচের কিছু বলছি, ডাক্তার আছে কাছাকাছি। গোবরা, সে গোবিন্দপুর। ঘোষ, যাও ডেকে নিয়ে এসো গিয়ে। গোবরা, এত রাইতে আসবেন কেনে? ঘোষ, আরে দেবী তো তোমাদের মরেছে, এখন আর ভয় কি? গোবরা, আরও তো থাকতে পারে। ঘোষ, যা তা বলে মেয়েটা বিনা চিকিৎসায় মরবে? গোবরা, মরবে না, আজ্ঞা উয়াকে ঝাপট মারার আগে ও দেবীকে মাইরা দিয়েছে, সহজ বিটি ছেল্লা লয় উ। নিতাইবাবু শিশি ও কাপড় হাতে বাইরে এলেন। ঘোষ, আমরা মরার ওপর গুলি করেছি, শুকনির ছুরির ঘায়ের শেষ হয়েছে, নইলে অমন করে পড়ে থাকে। নিতাই, তা হবে, কিন্তু টিচার আয়োডিন অতি সামান্য আছে যে। ঘোষ, তুমি থাকো, আমি চৌকিদারকে নিয়ে গিয়ে ডাক্তার ডেকে আনি। চলো চৌকিদার। নিতাই শুকনির কাছে গেলেন। নিতাই, বোধহয় জল খেতে চাইছে, একটু খাবার জল নিয়ে এসো তো চৌকিদার। গোবর্ধন ঘরে গেল। নিতাইবাবু উঠে এসে ঘোষকে বললেন, ডাক্তার আসুক ঘোষ, গরম জল নেই, তার ওপর এই সব আনস্টেরিজাইড ন্যাকডা, হিতে বিপরীত হতে পারে। ঘোষ, কতটা জখম? নিতাই, সর্ব অঙ্গ ক্ষতবিক্ষত, কোনটা কতখানি যেতে ওয়াশ না করা বলা মুশকিল। গোবর্ধন জল নিয়ে শুকনিকে খাওয়াতে গেল। গোবরা, কি বলছে হুজুর? ওরা এগিয়ে গেলেন। অস্ফুট স্বরে শুকনি কি বলল, তার বাহাত থেকে টাকা দুটো মাটিতে পড়ল। গোবরা মুখের কাছে কান নিয়ে শুনে বলল,
হুজুর বলছে ভাগা কিনার কথা, আবার শুনে বলল ছেলেগুলাক ডাকছে, বুড়িকে ডাকছে। হঠাৎ দেহ মুচড়ে উঠে শুকনি নিশ্চল হয়ে গেল। গোবরা সচেতনভাবে হুজুর উঠে দাঁড়ালো। ঘোষ নিচু হয়ে নাকের কাছে হাত ধরে বুকে হাত দিয়ে গভীর মুখে উঠে দাঁড়ালেন। নিতাইবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ঘোষ? শুকনি ছুটি হলো। লাইফ ইজ ফিটফুল ফেভার ফিনিশড। নিতাইবাবু শক্ত হয়ে ইস বলে বসে পড়লেন। বোস দেবী দর্শন হতে পারে বলছিলে না? নিতাই দেবী দর্শন হলো। অতীতের ঋণের বোঝা মেনে নিয়ে ভবিষ্যতের মানুষকে বাঁচানোর দায়িত্ব নিয়ে টু দ্য লাস্ট স্ট্রাগল করে গ্লোরিয়াস এক্সিট। চৌকিদারের লণ্ঠনটা তুলে নিয়ে একবার শুকনির মুখে ভালো করে দেখতে এগিয়ে গিয়ে বোস হাত থেকে খসে পড়া টাকা দুটো দেখতে পেয়ে চেঁচিয়ে উঠলেন, নিতাই নিতাই দেখো দেখো রক্তমাখা টাকা দুটো ওই পড়ে আছে। নিতাই মার যাত্রার কৌটার ওই রকম সিঁদুর মাখা টাকা দেখেছি ভাই। মা কত শ্রদ্ধা ভক্তি দিয়ে নিজের মাথায় ঠেকাতেন, আমাদের মাথায় ঠেকাতেন, আমাদের মাথায় ছোঁয়াতেন। এসো আমরা ওই টাকা দুটো মাথায় ছোঁয়াই। ঘোষ টাকা তুলে নিয়ে মাথায় ছোঁয়ালেন। নিতাই এগিয়ে আসতে তার মাথায় ছোঁয়ালেন। নিতাই গাঢ় স্বরে বলে উঠলেন, সত্যি দেবী দর্শন হলো আমাদের দেবী দর্শন। বিগ্রহ প্রতিষ্ঠা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অজয়ের তীরে একখানি গ্রামে একটি আপড়া আমচাম কাঁঠাল গাছ। গাছগুলির 10-12 বছরে বেশি নয়। গুটি চারেক নারকেল গাছ। তাল নারকেল গুঁড়োতে মুখ না দিলে, পরিচর্যা ভালো হলে 12 বছরই ফল দেয়। গাছের নারকেল এখনো ফলেনি, তবে ফলবে শীঘ্র, তাতে ভুল নেই। গাছগুলি সতেজ পুষ্টিতে বেড়ে উঠেছে। আগারাটির বয়সী 12 বছর। আমরাটির বয়সী 12 বছর। ঘর দোরগুলি 12 বছর খুব পুরনো নয়। তার উপর বারান্দার কিছুদিন আগে টিন পড়েছে, বাঁধানো হয়েছে, তাতে নতুন বলে মনে হয়। অঙ্গনটি ঝকঝক তকতক করছে, পরিচ্ছন্ন নিকানো। ছোট একটি ধানের মড়াই, ওইদিকে একটি গোশালা, সামনে একটি ছোট পরিপাটি ঘর, ঘরখানি পূজা মন্দির। আখড়ার মালিক কুৎসিত দর্শন গোবিন্দ দাসের বয়স 50। সবল স্বাস্থ্যবান মানুষ, রূঢ় গঠন, আতপাকা দাড়ি, গোঁফ, আতপাকা লম্বা চুল, কপালে তিলক, নাকে রসকলি, মাথায় লম্বা চুলগুলি রাখাল চূড়া করে ব্রহ্মতালুতে ঝুঁটি করে বাঁধা। গোবিন্দ দাস দুপুরবেলা দাওয়ায় বসে সনের দড়ি পাকাচ্ছিল আর আপন মনে গুনগুনিয়ে গান করছিল। মধুর মধুর বংশী বাজে কদমতলে কোথায় ললিতে, কোন মহাজন পারে বলিতে। আমি পথের মাঝে পথ হারালাম ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে। ও পোড়ামন, হাই পোড়ামন, ভুল করিলি চোখ তুলিলি পথের ধুলা থেকে, রায় যে আমার রাঙা পায়ে ছাপ গিয়েছে একে। মনের ভুলে গলি পথে ঢুকলি রে তুই বেকে, পোড়ামন পথ হারালি পা বাড়ালি কুঞ্জ গলিতে। প্রবেশ করলে একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ, কি গো বাবাজি, আজ ঘরে বসে? গোবিন্দ হেসে বলল, ঘর কই, বাহির 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 কই, ঘর বাদ আজ থেকে বাবা। ব্রাহ্মণ, কি রকম হঠাৎ এমন মতি ফিরল? গোবিন্দ, না আর ভিক্ষেই বেরোবো না, এইবার ঠিক করেছি ঘরের সাধন ভোজন করব, মন্দিরে মহাপ্রভু নিত্যানন্দ প্রতিষ্ঠা করব, ওই নিয়েই থাকবো। ব্রাহ্মণ, বটে বটে, আজ শুনলাম কৃষ্ণদাস বাবাজির আখড়ায় দপল নিচ্ছে, আদালতে লোক নিচ্ছে। তোমার তরফে কে গিয়েছে? গোবিন্দ, আমার তরফে গিয়েছে হরিঘোষ। ব্রাহ্মণ, হরিঘোষ? হ্যাঁ, সে জাজরের লোক বটে। তা তা আখড়া সম্পত্তি বিগ্রহ সব নিলেম হয়ে গিয়েছে? গোবিন্দ, হ্যাঁ সব। কৃষ্ণদাসের বাপ আখড়া করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল, দেবত্তর কিছু করেনি। কৃষ্ণদাস 500 টাকা ধার নিয়েছিল, সব বন্ধক দিয়ে। মহাজন গাঙ্গুলি ভেবেছিলেন বিগ্রহ বন্ধক রাখলে টাকাটা যে করে হোক পাবেন, তা কৃষ্ণদাস বাবুগিরি করেই গেল, বৈষ্ণবের আচারও মানে না, বা বিগ্রহ করে গিয়েছে, আছে এই পর্যন্ত। সম্পত্তি মাত্র 5 বিঘে ভাঙা জমি, তাতে কুলোবে কেন? গোকুলে গোবিন্দের মতো সুদে আসলে 1000 টাকা হলো যখন, তখন নালিশ করতে হলো
করলে, কিস্তিবন্দি হলো। সে কিস্তি খেলাপ যখন হলো তখন আমি খবর পেয়ে গিয়ে পুরো টাকা দিয়ে ডিগ্রি কিনে জারি করলাম। এইবার দখল। ব্রাহ্মণ কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গোবিন্দ, দুঃখ হলো নাকি ঠাকুরের? ব্রাহ্মণ, দুঃখ না, দুঃখ কিসের বলো? গোবিন্দ, সে তুমিই বলতে পারো, আমি কি করে বলবো বলো? ব্রাহ্মণ, তোমার আঁকড়াটি বেশ অজয়ের একেবারে ওপর। লোকে বলে অজয়ের জলের ছলছলানির মধ্যে জয়দেব প্রভুর পদ শোনা যায়। গোবিন্দ, এ মহতের কথা মহতে বোঝে, মেঘের কথা ময়ূরে বোঝে। কদমতলায় বাজে বাঁশি, সবার মাঝে রায় উদাসী। বলে লোকে শুনি, বার কানে আছে সে শুনতে পায়। ব্রাহ্মণ, তুমি নিশ্চয় শুনতে পাও? গোবিন্দ, হরিবোল হরিবোল। ঠাকুর কালাতে বদ্যি শুনতে পায় একমাত্র ঢাকের, কানেতে ফুল দেখে সর্ষের, খোড়াতে নাচ দেখে ঢেকির। আমি বাবা কানাখোড়া কালার দলে, অজয়ের দলে আমি গ্রীষ্মকালে শুনি কুলকুল কুলকুল, আর বর্ষায় শুনি কুলভাং কুলভাং। জোর হাত করে অজয়কে বলি, আমার ঘর বাদে বাবা, আমার ঘর বাদে। একটু হেসে, আমাকে তোষামত করে ফল হবে না ঠাকুর। আমি জানি তুমি কৃষ্ণদাস বাবাজির চর, তুমি ওর সঙ্গে গাঁজা খেতে, একসঙ্গে যাত্রার দলে একটো করে বেড়াতে, আমি জানি। ব্রাহ্মণ, কঞ্জুস বৈরেগী কোথাকার, আমি চর। গোবিন্দ, কঞ্জুস বললে রাগ করব না, বেরাগী হ্যাঁ তাও আমি বটে, কিন্তু তুমি বামুন কেষ্ট বৈষ্ণবের চর, ওর মাথা তুমি খেয়েছ। ব্রাহ্মণ, খবরদার বলছি, মুখ সামনে কথা বলবে, তোমার দফা আমি নিকেশ করে দেব। গোবিন্দ, তা দেবে, তবে আমি তার আগে হিসেব না করে ছাড়ব না। শোনো ঠাকুর, খপ করে হাত চেপে ধরে, এই নদীর ধারে আখড়াতে আমি 12 বছর কাটিয়ে আসছি। বৈষ্ণব হলেও গান গেয়ে ভিক্ষের সময় ছাড়া হরিনামের সময় হয় না আমার। একা কোদাল চালিয়ে জমি করেছি, এই ঘর করেছি। আমার চালের বাতায় ওই দেখো হেসো আছে। বলো তো ঠাকুর, তোমাকে কে পাঠিয়েছে? কোন কালে হাঁটো না তুমি যাত্রার দলের রানীমা সেজে বেড়াও, হঠাৎ আজ সংক্রান্তি পুরুষের মতো এখানে কেন বলো? না হলে হাতখানি ছাড়বো না। ব্রাহ্মণ, ছেড়ে দাও বলছি। গোবিন্দ, না বলো আগে। ব্রাহ্মণ, এইবার আমি চেঁচাবো। গোবিন্দ, তবু ছাড়বো না। শোনো ঠাকুর, মাথায় আমার গোলমাল আছে। আমি পাগল হয়েছিলাম এক সময়। আমার ঘর ছিল, ঘরে আলো করা স্ত্রী ছিল, ভগবানের মতি ছিল। হঠাৎ পাগল হয়ে গেলাম, কাঁদতাম, শুধু কাঁদতাম। 4 বছর কেঁদে বেরিয়েছি পথে পথে, তারপরে ভালো হলাম, এখানে এসে আখড়া বাঁধলাম। শোনো, আমার সেই মাথার গোলমাল এখনো মধ্যে মধ্যে ওঠে। এখানকার লোক জানে আমি রাত্রে পাগলের মতো ঘুরে উঠোনে। তুমি জানো আমার সেই রোগ, তুমি ঠকিও না ঠাকুর। ব্রাহ্মণ ভয় পেলেন এবার। গোবিন্দর চোখ দুটো লাল হয়ে উঠেছে, তার দেহ বেদ ফুলছে, শরীর তার সত্যই যেন পাথরের। ব্রাহ্মণ, আমি বলছি। গোবিন্দ, বলো। ব্রাহ্মণ, পাঠিয়েছে আমাকে কৃষ্ণদাসের স্ত্রী। গোবিন্দ, কৃষ্ণদাসের স্ত্রী? কৃষ্ণদাস জানে না? ব্রাহ্মণ, তার জানা না জানা, জানে তো সে এখন একটা ছোট জাতের মেয়ে নিয়ে উত্তম, আহ্লাদি তার নাম। গোবিন্দ, জানি, আহ্লাদিকে জানি না? রাত্রির অন্ধকারে সে সর্বনাশী মোহিনী, তাকে জানি না? কৃষ্ণদাসের সঙ্গে তার প্রেমও জানি। ব্রাহ্মণ, সেই তার বাড়িতেই এক রকম থাকে, সে খাই সই সব সেইখানে, আজকাল আবার গুলি খেতে শিখেছে। গোবিন্দ, বলহরি বলহরি। তারপর কি বলছি? কৃষ্ণদাসের বৈষ্ণবী তো এককালে রূপসী বলে খ্যাতি ছিল গো। এখনও তো তার রূপ আছে, বয়সও তো বেশি নয়, 30। আমি একদিন গান গাইতে গিয়েছিলাম ও আখড়ায়, বেশ রূপসী, তাতেও কেষ্টদাসের এই মতি। ব্রাহ্মণ, তবু তার এই মতি কি বলবো বলো বাবাজি, আমিও পাপের ভাগী। এককালে তখন আমাদের প্রথম যৌবন। কেষ্টদাসের পাপের কিছু পয়সা ছিল, কেষ্ট সেই পয়সার নতুন ফুর্তি করতে লেগেছে, যাত্রার দলে ঢুকেছে। জয়দেবের মেলা গেলাম, সেখানে দেখা এক বামুনের মেয়ের সঙ্গে নতুন বউ, রূপ যেন ফেটে পড়ছে। গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে এলো, মনে হলো সাক্ষাৎ রাধা। কৃষ্ণদাসেরও তখন নতুন বয়স, তারও রূপ তখন লোকে দাঁড়িয়ে দেখে।
যাত্রার দলে সে সাজত অভিমন্যু। অভিমন্যু বধ হতো, লোকে ঝরঝর করে কাঁদত তবে ওই রূপের জন্য। গোবিন্দ তারপর। ব্রাহ্মণ, পরের দিন অজয়ের ঘাটে দেখা। মেয়েটি অবাক হয়ে চেয়ে রইল কেষ্টদাসের দিকে। গোবিন্দ, তারপর? ব্রাহ্মণ, তারপর আর কি? মেয়েটি গিয়েছিল বাপের বাড়ি মেয়েদের সঙ্গে, স্বামীর সঙ্গে ছিল না। পরপর 3 দিন কেষ্টর সঙ্গে দেখা হলো মেলায়। 3 দিনের দিন কাউকে কোনো কথা না বলে কেষ্ট হলো উধাও। মেয়েটিকেও আর দেখলাম না। দলে গন্ডগোল শুনলাম, কেউ বললে কিছু, কেউ বললে কিছু। আমি সব বুঝলাম। বাড়ি ফিরলাম, দেখলাম কেষ্ট তাকে বউ সাজিয়ে বাড়ি এনে তুলেছে। গোবিন্দ, তারপর? ব্রাহ্মণ, তারপর আর কি বলো? গোবিন্দ, কি বলেছে কেষ্টদাসের বউ তাই বলো। ব্রাহ্মণ, বলেছে, জোড়হাত করে বলেছে, জমি নাও, থালা বাসন আর নাও কিছু, তবে যা আছে তাই নাও, শুধু ঘরটুকু আর এই বিগ্রহ ঠাকুর, এই দুটি ছেড়ে দাও। গোবিন্দ, বটে? ব্রাহ্মণ, বলেছে, বামুন ঠাকুরপো তুমি বলো, ঘর নিলে আমি দাঁড়াবো কোথায়, আর ঠাকুর নিলে আমি কি নিয়ে থাকবো? গোবিন্দ, মেয়েটি রসিকা বটে। বামুনের ঘরে জন্ম, বৈষ্ণবের প্রেমে দীক্ষা, রসিকা হওয়ায় তো কথা। কিন্তু কি জানো ঠাকুর, টাকার করবারে রস নেই, ও হলো শুকনো কারবার। আমি গাঙ্গুলি মহাজনকে খরচা সমেত 1200 টাকা গুনে দিয়েছি, আর এই টাকা 12 বছর ভিক্ষে করে একটি একটি পয়সা করে জমিয়েছি। ব্রাহ্মণ, সে তা বলেছে। গোবিন্দ, বলেছে? কৃষ্ণদাসের বৈষ্ণবী তো শুধু রসিকায় নয়, সন্ধানীও বটে, অনেক সন্ধানী। কি বলেছে শুনি? ব্রাহ্মণ, বলেছে, সবই জানে সে, জেনে শুনেই বলেছে, ভিক্ষে চাইতে দিলে তোমার ধর্ম হবে। প্রভুর রাজ্যে এখানে দয়া করলে সেখানে পায়, এখানে যা পেলে না সেখানে তা পাবে। গোবিন্দ, ভালো, আমার উত্তর শোনো। আমি বৈষ্ণবী হয়েও সুদি কারবারি, ভক্তিপথের মহাজনী আমার নয়, দেনা পাওনার মহাজনী আমার। আমার হলো ডান হাতে নাও, বা হাতে দাও, ফেলা করি মাখো তেল। বুঝেছো ঠাকুর? আমি যে দিন এখানে আসি সেই দিন থেকে এই ঠাকুর আখড়া আর সম্পত্তির ওপর লোভ। ঠাকুর আমাকে স্বপ্ন বলেছিলেন, আমার বড় কষ্ট, এদের হাতে সেবায় আমার কষ্ট হয়, তুমি আমাকে নিয়ে যা। পরদিন এইখানে বাঁধলাম আখড়া। তারপর রোদ, বৃষ্টি, শীত, গ্রীষ্ম, বর্ষা মানি না, প্রতিদিন গান গেয়ে ভিক্ষা করে টাকা জমিয়েছি। চাল বেচে পয়সা, পয়সা গেথে রেজকি, রেজকি গেথে টাকা, লোককে সুদে টাকা ধার দিয়েছি, একটা পয়সা কাউকে ছাড়িনি। সে কেবল ওই জন্য জমি করেছি, বৈষ্ণব হয়ে ধান পুঁতেছি, চাষে খেটেছি, আমি ছাড়তে পারবো না। ব্রাহ্মণ, আচ্ছা তাই বলবো। আমি চলে যেতে যেতে ফিরল। বামুনিকে আমি বলেছিলাম, ভাজবো, আমাকে পাঠিও না, সে চণ্ডাল পিশাচ। গোবিন্দ, হ্যাঁ তা বলতে পারো, মনে রাগ বলে কয়ে ঝেড়ে ফেললেই ভালো। বলো, আরও 10টা কথা তুমি বলো। চণ্ডাল, পিশাচ, দানব, চশমখোর, আর কি বলবে? দেখো, যাত্রার দলে রানী সাজতে অনেক কথা তুমি জানো, বর্বর টর্বর যা মুখে আসে বলো। ঠিক এই সময় হরি ঘোষ এবং আরও জন কয়েক লোক এসে উপস্থিত হলো। গোবিন্দ, এই যে ঘোষ মশাই, আসুন, কাজ সুশেষ হয়েছে? হরি, হ্যাঁ তা হয়েছে। তবে? গোবিন্দ, তবে বলে হ্যাক রাখছেন যে গো? হরি, অন্য কিছু নয়, মেয়েটিকে মানে কৃষ্ণদাসের পরিবারের বার করে দিলাম এই অপরাহ্ন বেলায়। একটু কেমন লাগলো দাসজি? ঘরে কুলুপ দিয়ে লাঠি আর জিম্বা করে রেখে এসেছি, বলে এসেছি যদি দাসের মতো হয় তবে রাত্রিটার মতো একখান ঘর খুলে দিবি। গোবিন্দ, আজ্ঞে না, দখলে খুদ হবে, ওতে আমি নেই, ও আমি অনেক জানি। এই নিন আপনার টাকা, টাকে নিয়ে বসে আছি আমি। হরি, টাকা নিচ্ছি, কিন্তু তাই বলে দেবো যে হবে না? গোবিন্দ, আজ্ঞে হ্যাঁ, অপরাহ্নকাল, সামনে রাত্রি, মেয়েটি সুন্দরী, সত্য সবই ঘোষমশাই, কিন্তু আমার টাকা আরও সত্যি। নিন এই আপনার 50 টাকা, আর এই পেনাম। জয় জয়কার হোক আপনার। দরিদ্র বৈষ্ণবকে যে সাহায্য করলেন চিরকাল স্মরণে থাকবে আমার। ব্রাহ্মণ, আবার বলছি, তুই চণ্ডাল, তুই চণ্ডাল, তুই চণ্ডাল। সে দ্রুত বের হয়ে গেল, প্রায় পাগলের মতো। হরি, ও সে কেষ্টদাসের সঙ্গীটা বুঝি, কি নাম যেন? গোবিন্দ, নটবর
ডান্সিং মাস্টার গো, বেজায় দরদ, একেবারে গলায় গলায়। হাহা করে হেসে উঠল হরি। সবিস্ময়ে বলল, তোমার হলো কি দাস? গোবিন্দ, কেন বলুন তো? হরি, কেমন করে হাসছ? গোবিন্দ একটু লজ্জিত হয়ে বললে, ওই একটা হাসি আমার আছে, বুঝছেন না? জানেন তো সবই, একবার পাগল হয়েছিলাম তো, তাই ওই চিটটুকু আছে। হরি, মাথায় একটু ঠান্ডা তেল টেল মেখো, ভালো নয় এমন হাসি, বুঝলে? গোবিন্দ আবার হাহা করে হেসে উঠল। হরি, আচ্ছা আমি চললাম দাস, তুমি হাসো, বুঝেছ? চাবি রইল এই, সেখানে লাঠিয়াল আছে, ইচ্ছে হলে তুমি যেতে পারো, না ইচ্ছে হয় কাল সকালে গিয়ে হয় ব্যস্ত করো। আই রে সবাই। গোবিন্দ তখন হাসছিল। গোবিন্দ আকস্মাৎ হাসি থামিয়ে স্তব্ধ হয়ে বসে রইল অজয়ের দিকে তাকিয়ে। অজয় ক্ষীণস্রোতে তখন সন্ধ্যাবেলার আলো ঝিকমিক করছে। বসে থাকতে থাকতে সে গান ধরল, সাধের কলস গলায় বেঁধে ডুব দিয়ে আয় উঠবো না, যমুনা কদমতলায় ডুব দিবে আর উঠবো না, মনো আগুনের জ্বালায় পুড়ে খাক হয়ে আর ছুটিব না, নিধুবনে মধুবনে তমালতলায় ছুটবো না, ও সাধের কলস গলায় বেঁধে ডুব দিয়ে আর উঠবো না। হঠাৎ আঙিনায় নারকেল গাছের আড়াল থেকে কেউ যেন বলে উঠল, হরি বলে, আমাকে ভিক্ষা দাও গোসাই। দান থামিয়ে স্তব্ধ হয়ে গেল গোবিন্দ দাস। গোবিন্দকে নৈপথ্যে, ভিক্ষা চাইতে এসেছি। গোবিন্দ, কি? গোবিন্দ যেন এখনো ঠিক ধারণা করতে পারল না। নৈপথ্যে, কলসি, একটি কলসি। গোবিন্দ এবার সপ্রতিভ হয়ে উঠল, কেষ্টদাসের বৈষ্ণবী? নারকেল গাছে আড়াল থেকে 29-30 বছরে একটি সুশ্রী তরুণী আধ ঘোমটা টেনে সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যার অন্ধকারে স্পষ্ট দেখা গেল না, তবু বোঝা গেল গোবিন্দ। কৃষ্ণ ভামিনী? গরবিনী ভামিনী? না, আমি সতী। গোবিন্দ, সতী? বলো কি সতী? ভামিনী, হ্যাঁ, কলঙ্কিনী সতী। তুমি কুসুমপুরে গাইয়ে কালো গোস্বামী, তোমার স্ত্রী কলঙ্কিনী সতী। গোবিন্দ, না না, তুমি কৃষ্ণদাসের কৃষ্ণ ভামিনী, বড় ভালো নাম নিয়েছ, একেবারে প্রেমে ডগমগ, ত্রিলোক সংসারের সবচেয়ে সৌভাগ্যবতী সুখী। কিন্তু কি ভিক্ষা চাইতে এসেছো বললে? কলসি না? ভামিনী, হ্যাঁ কলসি। গোবিন্দ, আমার গান শুনেছ বুঝি, যমুনায় ডুব দিয়ে আর উঠবে না? ভামিনী, শুনেছি, শুনেই চাইলাম। নইলে? গোবিন্দ, নইলে কি চাইতে বলো তো শুনি, কি চাইতে এসেছিলে? দাঁড়াও দাঁড়াও। ভামিনী, আমি তোমার কাছে। গোবিন্দ, দাঁড়াও দাঁড়াও, সবুর করো আগে। ভামিনী, কি? গোবিন্দ, সন্ধ্যা হয়ে গিয়েছে কখন, আলো জ্বালা হয়নি, মনের ভুল, দেখো দেখি। ভামিনী, কি দরকার? চন্দ্রাবলীর কুঞ্জবনে নীলমাণিকের আলো জ্বলে, আধার কুঞ্জ আধার সেতা রাধা ভাসে নয়ন জলে। এ তো তোমারই গান। যেদিন এখানে এসে আমার সন্ধ্যায় পেয়ে আমাদের আখড়ায় গিয়েছিলে, সেদিন এই গানটাই শুনিয়ে এসেছিলে। রাধার কান্না দেখে কি করবে, আলো থাক। গোবিন্দ, তুমি কি আমাকে সেই দিনই দেখে চিনেছিলে? গোবদারি চুল। যামিনী, তবু চিনেছিলাম, তোমার কপালের ওই দাগ দেখে চিনেছিলাম। গোবিন্দ, হ্যাঁ, ফুলশয্যা রাতে। ভামিনী, হ্যাঁ, আমি ধরে দিতে চাইনি, তুমি জোর করে টেনেছিলে, আমি হাত শুয়েছিলাম, আমার হাতের বালাই তোমার কপালে, ডান ভুরুর ওপরে লক্ষ্য হয়ে কেটে গিয়েছিল। গোবিন্দ, আমি কালো কুৎসিত, আমার বয়স বেশি বলে তুমি কেঁদেছিলে। তুমি রূপসী? ভামিনী, হ্যাঁ, আমি রূপসী ছিলাম, রূপ আমার ছিল, আজও আছে। তুমি কুৎসিত কালো, তোমার নাকের ডগায় ওই আঁচিল। সেদিন 14 বছরের রূপসী মেয়ে সতী তোমাকে দেখে কেঁদেছিল, তোমাকে তার পছন্দ হয়নি। সেদিন ওই তোমার কপালের দাগ দেখেই তো শুধু চিনিনি, ওই আঁচিলটা দেখেও চিনেছিলাম। গোবিন্দ, ও সাক্ষাৎ সতী, 16 বছরের আমার স্মৃতি তোমার হৃদয়পটে এইটুকু মলিন হয়নি? ভামিনী, ছেলেবেলায় পট দেখিয়ে গান করতে আসতো পটুয়ারা, তারা যমদূতের ছবি দেখাতো, নরকের ছবি দেখাতো, তাও হৃদয়পটে তেমনি আঁকা আছে গোসাই। গোবিন্দ, দাঁড়াও দাঁড়াও, আলোটা জ্বালি, কথায় কথায় ভুলেই যাচ্ছি। ভামিনী, আলো থাক গোসাই, আলো থাক। গোবিন্দ, লজ্জা? হাহা করে এসে উঠল। সূর্য চন্দ্র আকাশে আছে চিরকাল, যেদিন তোমার আমার বিয়ে হয়েছিল সেদিন তাদের সাক্ষী মেনেছিলাম, তারা আজও আছে এখানে। অন্য কেউ তোমার পরিচয় না জানুক, তারা তো জানে। তাদের সামনে মুখ দেখাতে লজ্জা হয় না তোমার? ভামিনী, না, লজ্জা আমার নাই, ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়।
গোসাই, যাত্রার আসরে অভিমন্যুকে দেখে মনে হলো আমি জন্মান্তরে উত্তরা। পরদিন দেখা হলো ঘাটে। কুলো ভাবলাম না, জাতো ভাবলাম না, ঝাঁপ দিলাম। লজ্জা ঘেন্না সব ভাসিয়ে দিলাম অজয়ের জলে। অজয়ের ঘাটে কোনোদিন আমি চান করি না, ভয় করি না গোসাই। যদি আবার সেগুলো অজয় ফিরে যায়, লজ্জা আমার নাই। গোবিন্দ, তবে ভামিনী, তোমারও লজ্জা নাই, কিন্তু মনে তোমার ঘা আছে, সেই ঘায়ে আবার ঘা যাবে। বুকের ভেতরটা তোমার রক্তারক্তি হয়ে যাবে। আমি এখন আরও রূপসী হয়েছি গোসাই, সে দেখলে। গোবিন্দ, দেখেছি ভামিনী, সেও 12 বছর আগে। 12 বছরের রূপ আমার আরও বেড়েছে। বয়স আমার যত বাড়ছে গোসাই, রূপ আমার তত ফুটছে। আমাকে দেখে যদি আয়নাতে তোমার চোখ পড়ে গোসাই, তবে তুমি আবার পাগল হয়ে যাবে। গোবিন্দ, তাই যাব, তবু তোমাকে দেখব। ভামিনী, ভালো, আসো তবে আলো। গোবিন্দ হাত ধরলে ভামিনী, ঘরে এসো। ভামিনী, ঘরে? কিন্তু আর তো আমি তোমার ঘরণী নই। গোবিন্দ কথার উত্তর দিলে না, জোর করেই টেনে আনলো। ভামিনী, জোর করে নিয়ে যাবে ঘরে? চলো। কিন্তু মানুষ পাখি নয় গোসাই। খাঁচাই পাপি পুষলে পাখি শেখানো বুলি বলে শিখে দেয়, মানুষ দেয় না। মানুষকে বাধাও যায় না, কেনাও যায় না। কথা বলতে বলতেই সে গোবিন্দ সঙ্গে ঘরের মধ্যে গেল ও একটি আলো জেলে আনলো। গোবিন্দ, তা জানি, তোমাকে আমি 1000 টাকা পণ দিয়ে কিনে বিয়ে করেছিলাম। এই 1 2 3 করে গুনে বলতে বলতে সে আলোটা তুলে ধরল এবং আলোর ছোট ভামিনীর মুখের উপর পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। চোখ দুটি বিস্মিত হয়ে উঠল। এই রূপ, এমন স্ত্রী, এই ভ্রষ্টা দুঃখিনী মেয়েটি স্তব্ধ হয়ে সে দেখতে লাগলো। ভামিনী, কি গোসাই, কি হলো? গোবিন্দ চোখ তার ঝকমক করে উঠল। আমাদের কুল ছিল না, কন্যাপণ দিতে হতো। সে আবারও নামালো। ভামিনী, হ্যাঁ, 1 2 3 4 5 করে বিয়ের আসরে তুমি আমার বাবাকে 1000 টাকা পণ দিয়েছিলে, সে আমার মনে আছে। বিয়ের সময় আমার বয়স ছিল 14 বছর, শিশু ছিলাম না, মনে আছে সে কথা। গোবিন্দ দরজার কাছে গিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে বললে, সেই 1000 টাকার আজ শোধ নেব। ভামিনীর ঠোঁটে বিচিত্র হাস্যরেখা ফুটে উঠল। সে উত্তর দিল না। গোবিন্দ, বাল্য অবধি আমি কুৎসিত। মনে মনে তার দুঃখ কৃষ্ণবিহীন বৃন্দাবনে অন্ধকারে দুঃখের মতন গভীর ছিল আমার। দরিদ্র শুক্র বিক্রেতা ব্রাহ্মণ ঘরের সন্তান, বিয়ের সংকল্প আমারও ছিল না। এক সান্ত্বনা ছিল, সম্পদ ছিল, কণ্ঠস্বর, গুণী ওস্তাদ গলা শুনে ছেলে বয়সী আমাকে কাছে টেনেছিলেন, গান শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাবা, ব্রহ্মচর্য যদি রাখতে পারো তবে ভগবান মিলবে। বয়স হলো, নাম হলো, খ্যাতি হলো, পয়সার মুখ দেখলাম। বিয়ে করিনি, মেয়েদের মুখের দিকে চাইনি। 25 বছর, 30 বছর, 33 বছর কাটলো। 34 বছর বয়সে তোমাকে দেখলাম। শিবরাত্রিতে বক্রেশ্বরে মহাদেবতার গান শোনাতে গিয়েছিলাম। রাত্রে দেখলাম চুল এলো করে, লাল পেরে শাড়ি পরনে, কপালে সিঁদুরের টিপ, কুমারী মেয়ে গলার আঁচল দিয়ে শিবের সামনে হাঁটু গেড়ে বসে পূজা করছে। মনে হলো সাক্ষাৎ গৌরী উমা। পরদিন আবার দেখলাম দিনের আলোতে। আমি গুরুর উপদেশ ভুললাম। ভগবান পাওয়ার সংকল্পে জলাঞ্জলি দিলাম। তোমাকে পাবার জন্য পাগল হলাম। তোমার বাবার কাছে লোক পাঠালাম, 500 700 800 1000। একদিন যা বললে তোমার বাবা, পরের দিন বললে না, ওতে হবে না, আরও চাই। তাই দেব। 1000 টাকা তাই দিতে চাইলাম। শুধু তাই নয়, আমার পুরনো ভাঙা ঘর নতুন করে সাজালাম, টিন দিলাম, মেঝে বাঁধালাম, দেওয়ালে পলি দিলাম। উঠানে তোমার পায়ে ধুলো কাদা লাগবে বলে উঠান বাঁধালাম। তারপর তোমাকে বিয়ে করে ঘরে আনলাম। ভামিনী, গোসাই, এক কথা 20 বার শুনতে ভালো লাগে না, ওসব আমি জানি। তাছাড়া ও কথা আজ নিয়ে তোমার 3 বার বলা হলো। ফুলশয্যার রাত্রে তুমি কুৎসিত, তুমি কালো, তোমার নাকে আঁচিল বলে আমি কেঁদেছিলাম। আমার রূপ দেখে তুমি ভগবান ভুলেছিলে, তোমার দেহ রূপে ছিল না বলে আমি যদি কেঁদে ভগবান ডেকে বলে থাকি আমার কপালে তুমি এই লিখেছিলে, তবে সেটা কি আমার খুব অপরাধ হয়েছিল? গোবিন্দ, না, তোমার অপরাধ হয়নি, অপরাধ হয়েছিল আমার। ভামিনী, হয়েছিল 1000 বার, হয়নি? লোকে বলতো আমি রাজরানী হব, রাজপুত্র এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে,
তার বদলে তুমি এলে, অপরাধ হয়নি গোবিন্দ? নিশ্চয়, কিন্তু তোমার বাবা টাকা নিয়ে। ভামিনী, টাকা টাকা টাকা? বাবা টাকা নিয়েছিল, বাবার মুখে কালি লেপে দিয়ে চলে এসেছি। তুমি টাকা দিয়ে কিনেছিলে, তোমার বুকে আগুন জ্বেলে দিয়ে চলে এসেছি। গোসাই, ফুলশয্যার রাত্রে কেঁদেছিলাম, কিন্তু পরে হয়তো বুঝতাম, অদৃষ্টের হাতে নিজেকে সঁপে দিতাম। তোমার এমন গান, এই গান শুনেও তোমার ভালোবাসাতে পারলাম। কিন্তু তুমি আমাকে বলেছিলে এই কথা, যে কথাটা আজ নিয়ে 3 বার বলা হলো। বলেছিলে 1000 টাকা দিয়ে আমাকে কিনেছো তুমি। আমার দাম 1000 টাকা গোসাই, আমি 1000 টাকায় বিক্রি হই? গোবিন্দ, ভুল হয়েছিল, তোমার দাম একটা কানাকড়ি। ভামিনী, না, রূপ যা দেখে তুমি ভগবানকে কানাকড়ির মতো ফেলে দিয়েছো, তার জন্য 4 বছর পাগল হয়ে ঘুরেছো। যার সন্ধান পেয়ে ব্রাহ্মণের ছেলে জাত দিয়ে বৈষ্ণব হয়ে আখড়া বেঁধে একটি একটি করে পয়সা জমিয়ে কেষ্টদাসের আখড়া কিনেছো, বিগ্রহ কিনেছো, সেই রূপ আমার দাম নাই, টাকা হয় না। তা ওই রূপের পায়ে আমার রূপ বিলিয়ে দিয়েছি। আমি পেয়েছি, তুমি পাওনি, পেলে না। গোবিন্দ, বলছো কি, পেলাম না? না। উচ্চস্বরে হাসি হেসে। ভামিনী, হাসছো গোসাই? হাসো। হাসি তোমার মিথ্যা? গোবিন্দ, মিথ্যা? হাসি তার থেমে গেল। না, মিথ্যা নয়, এবার পেয়েছি, আজ পাবো। ভামিনী, ভালো কি দেবে তোমাকে? ভামিনী, ভালো কি দেবে আমাকে? গোবিন্দ, কি দেব? এত দিয়েছি। ভামিনী, কি দিয়েছো বলো? গোবিন্দ, আবার তুমি সেই টাকার কথা তুলছো? আমি টাকা ছাড়া কিছু বুঝি না। আমি দিয়েছি টাকা 1000 টাকা। ভামিনী, সে দিয়েছো আমার বাবাকে 1200-1400 টাকা খরচ করেছো বিগ্রহ আখড়া উপলক্ষে, সে আমি জানি, লক্ষ্য আমি, কিন্তু সে টাকাও পেয়েছে কৃষ্ণদাস বৈষ্ণব। আমি কি পেয়েছি? কি দেবে আমাকে বলো? গোবিন্দ, সব আমার যা আছে সব। ভামিনী, না, ও চাইতে আমি আসিনি, আমি যা চাইবো তাই দেবে বলো। গোবিন্দ, বলো কি নিবে? ভামিনী, চাইতে এসেছিলাম বিগ্রহ, এসে আখড়ার পেছনে এর দিক দিয়ে আখড়ায় ঢুকেছি। শুনলাম তুমি গাইছো, সাধের কলস গলায় বেঁধে যমুনায় ডুব দিয়ে আর উঠবো না। শুনে তোমাকে এসে চেয়েছিলাম কলসি, দুটোর যা হয় দিও। বিগ্রহ যদি পাই তবে তোমার সঙ্গে বাসর সেরে তার পায়ে বিলিয়ে দেব নিজেকে, না হলে ওই কলসি নিয়েই নামবো গিয়ে অজয়ের কলঙ্কিনীর দহে। গোবিন্দ, শোনো সতী, আমি তোমার জন্য তপস্যা করেছি। ভামিনী খিলখিল করে হেসে উঠল। গোবিন্দ, হেসো না সতী, হেসো না, শোনো। ভামিনী, ভালো, আর হাসবো না, বলো। গোবিন্দ, আজ আমিও বৈষ্ণব, তুমিও বৈষ্ণব, গৃহস্থ নই, আখড়াধারী। আমাদের প্রথা যখন আছে তখন তুমি ফিরে এসো, কৃষ্ণদাসকে ছেড়ে আমার ঘরে এসো। এ ঘর, এ আয়োজন সব তোমার জন্য সতী। ভামিনী, না। গোবিন্দ, সতী। ভামিনী, না না, তাছাড়া আমি আর সতী নই, আমি ভামিনী, কৃষ্ণ ভামিনী। গোবিন্দ, তবে তুমি বিগ্রহ পাবে না ভামিনী, কলসি তোমাকে নিতে হবে। ভামিনী, তাই দিও তাহলে। বাসর পাতো আলোটার শিখা এতক্ষণ বিশেষ উজ্জ্বল ছিল না, এবার উজ্জ্বল করে দিল ভামিনী। গায়ে একখান চাদর জড়ানো ছিল, চাদরখানি খুলে ফেললো সে। গোবিন্দের মুখের দিকে চেয়ে থাকলো, একটু হাসলো। সব শশপথ ভাঙতে পাবে না, কলসি আমাকে দিতে হবে। গোবিন্দ ভামিনীর মুখের দিকে তাকিয়েছিল এতক্ষণ। অনুজ্জ্বল আলোর মধ্যে উত্তেজনা বসে মধুর দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে কথা বলছে। এবার উজ্জ্বল আলোর তার দিকে তাকিয়ে আপাদমস্তক দেখে চমকে উঠল, চাপা গলায় বলে উঠল, ভামিনী। ভামিনী, কি হলো? গোবিন্দ, তুমি মা হবে তোমার কোলে? ভামিনী, হ্যাঁ, আমার কোলে চাঁদ আসবে। গোবিন্দ, ভাগ্যবান কৃষ্ণদাস এতকাল পরে পথের ভিক্ষুক হয়ে। ভামিনী, না না না, সে দুর্ভাগা তুমি, কালো গোসাই তুমি। গোবিন্দ, ভামিনী, বাহবা। ভামিনী, বাহবা নয় গোসাই, বাহবা নয়, সাক্ষী আছে আহ্লাদি। গোবিন্দ চমকে উঠল, আহ্লাদি? ভামিনী, হ্যাঁ গোসাই, আমি তোমাকে দুঃখ দিয়েছি কিন্তু ঠকাইনি। বিয়ের প্রথম দিন থেকে আমি তোমাকে বলেছিলাম তোমাকে ভালোবাসতে পারবো না, তুমি ঠকিয়েছো নিজেকে। গোসাই, টাকা দিয়ে আমাকে কিনেছো ভেবে তুমি নিজেকে নিজে ঠকিয়েছো। গোসাই, তারপর এখানে এসে জাত দিয়ে টাকা জমিয়ে ভেবেছো আমার তপস্যা করছো।
অস্তুত তাই তুমি বললে, সত্যি হলে নিজেকে নিজে ঠকিয়েছ। তুমি আক্রোশ মেটাবার জন্য তপস্যা করছিলে, আমাকে পথে দাঁড় করিয়ে সুখ পাবে, সম্ভব হলে এইভাবে আমাকে ধুলোয় ফেলে লাথি মেরে সুখ পাবে। গোসাই, তুমি আহ্লাদির নেশায় পড়েছিলে, মনে পড়েছে? বেশি দিন আগে তো নয়, এই মাস 7 আগে। বলো, লজ্জা তোমার নাই? আর আমার কাছেই বা লজ্জা কি তোমার? গোবিন্দ: হ্যাঁ, কেনই বা লজ্জা করবো? হ্যাঁ, আহ্লাদিকে আমার ভালো লেগেছে, আমি তাকে ভামিনি। তুমি তাকে বলেছিলে প্রতি বাসরে 10 টাকা করে দেবে। গোবিন্দ: বলেছিলাম। ভামিনি: কিন্তু আহ্লাদি যে আহ্লাদি, সেও তোমার এই কুৎসিত রূপ দেখে বলেছিল না। গোবিন্দ: মিছে কথা, টাকার সব হয়। সে এসেছিল 5 রাত্রি। ভামিনি: হ্যাঁ, 5 রাত্রি। আহ্লাদির শয্যায় অন্ধকার ঘরে আলো না জ্বালার করাইয়ে তুমি প্রবেশাধিকার পেয়েছিলে। আহ্লাদি তোমাকে বলেছিল, আলো জ্বালালে তোমার মুখ আমার চোখে পড়বে, আমি ঘেন্নায় মরে যাব। বলো, তুমি এই শর্ত হয়েছিল কি না? গোবিন্দ: হ্যাঁ, হয়েছিল। ভামিনি: আহ্লাদি আমাকে একদিন বললে, কৃষ্ণদাসের তখন কঠিন অসুখ, আহ্লাদি তাকে দেখতে আসতো, সেও তার রূপে মজেছিল। বললে, ওই নরকে প্রেতের মতন চেহারা, ওর কথা শোনো দেখি দিদি। সে এই বলে, মরণ আমার, জলে ডুবে মরবো আমি, তবু না। এই দিন এলে ওকে ঝেঁটিয়ে বিদায় করব, তখন আমার ঘরে কঠিন অবস্থা, মানুষটা হাঁপানিতে যায়, ওইদিকে বিগ্রহের সেবা হয় না। কৃষ্ণদাস আমাকে বললে, তুই যা, ওকে যদি হাতে করতে পারিস সব রক্ষে হবে। কৃষ্ণদাসের অরুচি নাই, ঘেন্না নাই, সে সব পারে। আমার ওপর তার নেশাও ছুটেছে, নেশা তার আহ্লাদির ওপর। রাজি প্রথমটাও হতে পারিনি। একদিন বিগ্রহের সেবা হলো, খুব রান্না করে প্রসাদ কটি কৃষ্ণদাস খেলে আমি উপোস করে রইলাম। সন্ধ্যাবেলা বিগ্রহের পায়ে মাথা ফুটে কাঁদলাম, তারপর মন বাঁধলাম। আহ্লাদিকে বললাম, লোকটাকে তুই হ্যাঁ বল, তোর বদলে ঘরে থাক, আমার বদলে ঘরে থাকবি তুই, কিন্তু থাকবো আমি। তোর তো নামের ভয় নাই, দেখ তাহলে লোকটা বাঁচে। আমি শর্ত বলে দিলাম, তুই রাজি হলে। আহ্লাদি রইল কেষ্টদাসের শিয়রে, আমি বসে রইলাম আহ্লাদির ঘরে। তারই শয্যায় তুমি এলে। আংটিটা চিনতে পারো? কার বন্ধকি আংটি তুমি দিয়েছিলে সৌভাগ করে? এই দেখো। ভামিনী হাত বাড়িয়ে ধরলে। গোবিন্দ সভয়ে পিছিয়ে গেল। সতী? ভামিনী: হ্যাঁ, আমি সতী, তোমাকে পরিত্যাগ করেছিলাম, কিন্তু তবু তোমার পাপের ফল আমার গর্ভে। এরপরও হয় এই বিগ্রহ নয় কলসি ছাড়া আমার আশ্রয় আর কি বলতে পারো? তবে বিশ্বাস করো, ওই বিগ্রহকে স্মরণ করে প্রতিরাত্রির অভিসারে যাত্রা করেছি, প্রণাম করে গিয়েছি। কৃষ্ণদাসের সন্তান 16 বৎসর হয়নি, এ আমার পঞ্চপার ফল, এ তোমার সন্তান, প্রভু দান। গোবিন্দ: আমাকে তুমি মার্জনা করো সতী, আমাকে তুমি মার্জনা করো। ভামিনী: মার্জনা? হাসলে। আমার কাছে নয়, যার কাছে অপরাধ তার কাছে চাও। কিন্তু আমি আর পারছি না গোসাই, আমি আর পারছি না। সে হঠাৎ ঝড়ে ভাঙা গাছের মতো ঘরের শয্যার ওপর যেন ভেঙেই পড়লো, তারপর ফুপিয়ে কাঁদতে লাগলো। গোবিন্দ তার মাথার কাছে বসলো, মাথায় হাত বুলাতে লাগলো। গোবিন্দ: তুমি আজ সারাদিন কিছু খাওনি না? ভামিনী উত্তর দিল না। গোবিন্দ: খাওয়া হবে কি করে? আজ আহারের পূর্বে আমরা লোকেরা গিয়ে ঘর দখল করেছি, কিছু খাও সতী। ভামিনী মাথা নাড়ল। না। গোবিন্দ: না, আমার হাতে তোমাকে খেতে হবে না, একদিন উপবাসে মানুষ মরে না, তুমি শান্ত হও, সুস্থ হও। গোবিন্দ মাথায় হাত বুলাতে লাগলো। ভামিনী ধীরে ধীরে শান্ত নিথর হয়ে এলো। গোবিন্দ: সতী উত্তর না পেয়ে শেষে আবার ডাকলো, সতী। মাথা ধরে নাড়া দিল। সতী: এ কি, তবে কি মূর্ছিত হয়ে পড়লো? একবার মাথায় হাত দিল, উঠে গিয়ে জলের ঘাট দিয়ে মাথার জল ঢেলে দিয়ে থমকে দাঁড়ালো। কি ভাবতে এ জলে হাত মাথায় দিল, আরে অন্যমনস্ক হয়ে পড়লো, মুখে চোখে অদ্ভুত ভাবান্তর। ভালোই হলো, অদ্ভুত হাসি দিয়ে গুনগুন করে গান ধরলো। গোলক ধাঁধার বাইরে এলাম কোন পারে, এপার ওপার নাই, পারাপার গভীর অন্ধকারে। ও বৃন্দে সখী বলে দে দিশে, কৃষ্ণ আমার কালী হলো, পুজিব কিসে? চন্দন সিন্দুর হলো শ্মশান বাসর ধারে, এলাম কোন পারে। গান থামলেও সুর থামলো না। সতীর কাছে আর একবার এগিয়ে গেল, নিচু হয়ে নিঃশ্বাস পরীক্ষা করলো, আবার গানের শেষ পংক্তি গাইতে আরম্ভ করলো এবং ধীরে ধীরে বেরিয়ে গেল। ধীরে ধীরে সকাল হয়ে এলো। পাখির ডাকে
চকিত হয়ে জেগে উঠল ভামিনী। চাদরখানা গায়ে টেনে নিয়ে ভামিনী, গোসাই গোসাই আমি চললাম গোসাই। ভামিনী বেরিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। কোলাহল করতে করতে একটা জনতা এগিয়ে এলো। সামনে হরিচরণ ঘোষ ভামিনীর পাশ কাটিয়ে দাঁড়ালো। হরি, দাঁড়াও, গোবিন্দ দাসের খবর শুনেছ? ভামিনী বিস্মিত ও আতঙ্কিতভাবে, কেন গোসাই তো ঘরেই। হরি, না, ঘরে এসে নেই। ভামিনী, ঘরে নেই? গোসাই গোসাই আত্মস্বরে ডাকতে ডাকতে ঘরে এগিয়ে আবার ফিরে এলো। অত বিভোর হয়ে পড়ল যেন। না, গোসাই ঘরে নেই। হরি, ঘরে আর সে কোনোদিনই ফিরবে না ভামিনী। গোবিন্দ দাস তোমাকে এই সব দিয়ে গিয়েছে, বিগ্রহের সেবায়েত করে গিয়েছে। তোমার পর তোমার ছেলে হবে সেবায়েত। পাগল, কাল তখন অনেক রাত্রে আমাকে ডেকে তুলে এই সব ব্যবস্থা করে। ভামিনী রাঙা হয়ে উঠল। কিন্তু কোথায় গেল সে? সে কই গিয়েছে বলেছেন? কোথায় গেল? হরি, আমাকে বলে বৃন্দাবন যাবে। বললে এ ভোলে আর নয় ঘোষ মশাই, ভোল পাল্টে ফিরব। তারপর সকলে দেখি কলঙ্কিনীর দহে তার দেহটা ভাসছে, ওই নিয়ে আসছে। ভামিনী, গোসাই, একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো।